আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের সময় ব্যবসায়ীরা এই আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ পকেট হয়ে যারা কাজ করেছে, যারা অস্ত্র কিনতে টাকা দিয়েছে, যারা গুলি কিনতে টাকা দিয়েছে, যারা এই সন্ত্রাসীরা হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের পিছনে অর্থ দিয়েছে, যারা স্লোগান দিয়েছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, তাদের কতজনকে গ্রেফতার করতে পেরেছেন? সেই ব্যক্তি এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্তপনা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী আন্দোলন, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। সেই ব্যক্তি এখন কোথায় আছে? সেই ব্যক্তি তো শপথে বহাল আছে। হাতেম তাই কোথায় বিকেএমের সেই সভাপতি? বরং আমরা দেখছি যে তার সাথে অনেকেই বসে রং ঢং করছেন, তাদের সাথে নেগোসিয়েশন করছেন এবং তলে তলে তাদের কাছ থেকে আপনারা বড় বড় মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এই জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই, যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, এই জন্য তো তারা জীবন দেয় নাই। আমরা আরো উল্টো দেখছি যে আমাদের বুদ্ধিজীবীরা অনেকেই তারা বলছেন, তাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বলছেন যে আওয়ামী লীগ সামনে অমুক শর্তে তমুক শর্তে অমুক আলাপে তমুক আলাপে এগুলো করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা তারা রাজনীতি করতে পারবে। আমি বলছি যে আপনারা ভীষণ পাপ করছেন এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত দেওয়ার আপনি কেউ না। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে যারা আহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা। আমি সাংবাদিক ভাইদের কাছে বলবো, আপনারা তাদের কাছে যান, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগকে তারা আবার রাজনীতিতে চায় কিনা, তারা আবার নির্বাচনে আওয়ামী লীগকে চায় কিনা। আওয়ামী লীগ দেখছেন না এই ধরনের কথাবার্তার কারণে রাজপথে আওয়ামী লীগ কনফিডেন্স পাচ্ছে, তারা আবার রাজপথে লিফলেট বিতরণ করছে, কর্মসূচি ঘোষণা করছে, এই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছে। এগুলোর দায় কার? এগুলোর দায় নিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ব্যর্থ উপদেষ্টাদেরকে দায় নিতে হবে এবং যাদেরকে বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে। দেখেন রাজপথের মাঠ পর্যায়ে থেকে যারা আন্দোলন করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে মাঠ পর্যায় থেকে আওয়ামী লীগের আন্দোলনকে প্রতিহত করা, আওয়ামী লীগকে নির্মূল করতে হলে কি করতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ নেন। বরং তাদেরকে আপনারা রেখেছেন অনেক দূরে, দূরে রেখে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা তো জানি, আমি ব্যক্তিগতভাবে 7 মাস 6 মাস 7 মাস জেল কেটেছি। 7 মাস আমাকে সলিটারি কনফাইনমেন্টে আবদ্ধ করে রেখেছে এই আওয়ামী লীগ। আমাকে সূর্যের আলো বাতাস দেখতে দেয় নাই 7 মাস, আমাকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে দেয়, দুর্গন্ধ ময়লা ঠান্ডার ভিতরে আমাকে রেখেছিল 7-7টি মাস। আমি জানি আওয়ামী লীগের পলিসি, আওয়ামী লীগের চিন্তা ভাবনা কতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর। এরকম অসংখ্য গণতন্ত্রের জন্য আন্দোলনকারী, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনকারী মানুষদেরকে গুম করেছে, হত্যা করেছে, খুন করেছে। এমনকি আপনারা দেখেছেন মামুনুল হক সাহেব একটি তার লেখা আমরা দেখেছি, লিখেছেন, আমি নিজেও সাক্ষী, যার এই যে আন্দোলনের সময় ডিবির গারদে আন্দোলনকারীদেরকে যেভাবে রিমান্ডে নেওয়া হতো, তাদের স্ত্রী, তাদের ভাই বন্ধুদেরকে, ব্রাদারকে সেখানে নিয়ে যাওয়া হতো, অনেকের স্ত্রীদেরকে সেখানে শ্লীলতাহানি করা হয়েছে, অসম্মান করা হয়েছে, ডিভোর্স পর্যন্ত দেওয়া হয়েছে, যে ডিভোর্স দিত স্বামীকে। কি ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে। আর আপনারা আছেন আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যাবে, রিকনসিলিয়েশনের আপনারা আলাপ নিয়ে আসছেন। আরে আওয়ামী লীগ তো এখনো নির্মূল হয় নাই, আপনি আছেন রিকনসিলিয়েশনের আলাপ আলোচনা। আপনাদের এই সমস্ত কথাবার্তায় তারা আত্মবিশ্বাস করছে। বাংলাদেশে এখন একটা ঘুমট পরিস্থিতি, যে কোনো সময় একটা অস্থির পরিস্থিতি হবে। ইতিমধ্যে দেখেছেন যে গুপ্ত হত্যা করেছে বিপ্লবীদেরকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদেরকে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করে হত্যা করছে। কিছুদিন পরে যখন গুপ্ত হত্যা শুরু করবে তখন কি হবে? তখন দেখা যাবে যারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে, উপদেষ্টারা যারা রয়েছেন, অনেকে এই দেশ থেকে চলে যাবেন। কিন্তু এই দেশে তো আমরা থাকবো, আন্দোলনকারীরা থাকবো, বিপ্লবীরা থাকবো। বিপ্লবীদের কি হবে? বিপ্লবীদের লাশ করে থাকবে, অথবা হয়তো আমাদেরকে দেখা যাবে যে ভারতের কারাগারে আমাদেরকে পাওয়া যাবে, ইন্ডিয়ার কারাগারে আমাদেরকে পাওয়া যাবে। তাই বলছি যে 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে। একদিক থেকে আপনারা বলবেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার অধিকার নাই, উপদেষ্টারা বলেন অনেকে বক্তব্যে, রাজনৈতিক বক্তব্য মারান, রাজনৈতিক বক্তব্য নেন। আবার আরেকদিকে আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন না। উপদেষ্টাদের এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখছি, রাষ্ট্রীয়ভাবে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যদি নিষিদ্ধ ঘোষিত না হয়,
তাহলে রাষ্ট্রের জনগণ হিসাবে কি আমরা আওয়ামী লীগের কোনো কার্যক্রমে বাধা দিতে পারি কিনা? যদি সেটি না পারি তাহলে আমরা বাধা দিলে কিন্তু আমরা কি হলাম, একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা হরণ করলাম। আমরা উল্টো সন্ত্রাসী হয়ে যাচ্ছি, আমরা উল্টো মব সন্ত্রাসী হয়ে যাচ্ছি। অথচ আপনারা সেই চেয়ারে বসে আপনারা রাজনীতির খেলা খেলছেন। আপনাদেরকে রাজনীতির খেলা খেলানোর জন্য তো ওই চেয়ারে বসানো হয়, আপনাদেরকে রাজনৈতিক দল গঠন করার জন্য তো ওই চেয়ারে বসানো হয়। আপনাদেরকে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীন সময়টাকে আপনারা দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কিছু সংস্কার কার্যক্রম করবেন, যেটার উপর দাঁড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে। আপনারা সেগুলো করতে ব্যর্থ হচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলছি, যদি 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা না হয়, বন্ধ করা না হয়, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সচিবালয় অভিমুখে আমরা কিন্তু লং মার্চ করব। নিষিদ্ধ করো, করতে হবে, নিষিদ্ধ করো, করতে হবে। সাংবাদিক ভাইরা, আমরা হতাশ হয়ে যাই যখন দেখি আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ ইয়ামিন, যাকে দেখেছেন যে সেই এপিসি গাড়ি থেকে যাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে ফেলে দেওয়া হয় এবং মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তার উপর লাঠি মারা হয়, বুলেট দিয়ে লাঠি মেরে তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয়। সেই শহীদ ইয়ামিনকে এই প্রশাসন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। সেই প্রশাসনের দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, আমার এই শহীদ ভাইকে খুন করেছে, তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই উপদেশটা, এই সরকারের কি প্রশাসনের উপর কোনো নিয়ন্ত্রণ আছে? আর এই সরকার যদি বলে আমরা আরো এই দেশকে এইভাবেই চালাতে চাই, আমাদের নিয়ন্ত্রণ আছে, তার মানে বুঝতে হবে যে এই সরকারের একটা নিয়ন্ত্রণ আছে। এই প্রশ্নের উত্তর কিন্তু উপদেষ্টাকে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে হবে, আইন উপদেষ্টাকে দিতে হবে, অন্য উপদেষ্টাকেও দিতে হবে। 572 জন স্বৈরাচারের দোষরদেরকে এই কয়েকদিনের ভিতরে জামিন দিয়ে দেওয়া হয়েছে যুগান্তরের রিপোর্ট অনুযায়ী। যেখানে এখনো আওয়ামী লীগকে নির্মূল করা যাচ্ছে না, পার্শ্ববর্তী দেশে থেকে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই দেশ বিরোধীরা তারা চক্রান্ত করে যাচ্ছে। আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা চক্রান্ত করছে, বিপ্লবীদেরকে গুপ্ত হত্যা করার ষড়যন্ত্র আছে। তখন আপনারা তাদেরকে আবার জামিন দিয়ে তাদেরকে আরো কনফিডেন্স দিচ্ছেন, তাদেরকে আরো সহযোগিতা করছেন। আমরা বলছি এই ধরনের কার্যক্রম আপনারা করতে পারেন না। যারা জামিন দিয়েছেন যে সমস্ত বিচারক, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসতে হবে। কার নির্দেশনায় তারা জামিন দিলেন, কোন বিবেচনায় তারা জামিন দিলেন? এই যে সংস্কারের কথা বলতে হচ্ছে, বারবার দেখছি সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। আপনারা কি সংস্কার করবেন বলেন? বাংলাদেশে যে 44টা মিনিস্ট্রি, 44টা মিনিস্ট্রির মাত্র 21 জন আপনারা উপদেষ্টা হয়েছে। বাকি যে 23টা মিনিস্ট্রি, সেই 23টা মিনিস্ট্রিতেই আপনারা এখন পর্যন্ত যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে পারেন নাই। এই 21 জন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তাদেরও কার্যক্রম দেখছি। তাদের এরকম মানে ডাইনামিক লোক, সক্রিয় লোক, সক্ষম লোক আমরা তেমন দেখতে পাচ্ছি না, খুবই গুটি কয়েক। আপনারা তো ভাই নিজেদের যে মানে মিনিস্ট্রি, সেইখানেই এখনো পূর্ণাঙ্গ নিয়োগ দিতে পারেন নাই। মানে কি, আপনারা এখনো ড্রাইভারই সব জায়গায় পুরোপুরি নিয়োগ দিতে পারেন নাই। আপনারা বলতেছেন সংস্কার করবেন, তারপরে আবার নির্বাচন দিবেন। আপনারা তো শূন্য পদগুলোতে উপদেষ্টাই নিয়োগ দিতে পারেন নাই, আপনারা কিসের সংস্কার করবেন? আপনাদের কি এখন প্রশ্ন রাখতে চাই, আপনারা যে সংস্কার করতে চাচ্ছেন এবং নির্বাচন দিতে চাচ্ছেন, আপনাদের সেই সক্ষমতা আছে কিনা? আপনারা শূন্য পদগুলোতেই এখন উপদেষ্টা নিয়োগ দিতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। বাকি যত কথা বললাম, এরকম অসংখ্য অসংখ্য ব্যর্থতা আপনাদের আছে। সেই ক্ষেত্রে আপনাদের উপরে আসলে মানুষের সেই ভরসা আছে কিনা? যারা যে ছাত্ররা জীবন দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যে রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে বিপ্লবে অংশগ্রহণ করেছে, তাদের সেই ভরসার জায়গাটা আছে কিনা সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে। আমরা মনে করছি আপনারা যে সেট আপের ভিতরে আছেন, এই সেট আপে থেকে আপনারা চরমভাবে ব্যর্থ হচ্ছেন এবং অক্ষমতার পরিচয় দিচ্ছেন। এই সেট আপে থেকে কোনো রকমের কোনো সংস্কার বাস্তবায়ন করা, কোনো ধরনের কোনো নির্বাচন দেওয়া, এই সমস্ত কিছু আপনারা করতে পারবেন না। তাই আমরা বলতে চাই যে, এবং দেখেছেন সবচেয়ে দুঃখজনক বিষয়, এই সম্প্রতি সময়ে গতকাল চট্টগ্রামে টাইগার পাসের নেভি কনভেনশনে সেখানে আওয়ামী লীগের দোসরদেরকে নৌবাহিনীর নিরাপত্তায় সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়েছে।
সেখানে যখন ছাত্র জনতা তাদেরকে গ্রেফতার ধরতে গিয়েছে তখন কাউকে একজনকে মনে হয় মাত্র গ্রেফতার করতে পেরেছে, আর বাকিদেরকে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। উল্টো সেখানে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে চড়াও হয়েছে এই নৌবাহিনী। তাহলে এই নৌবাহিনী কোন নৌবাহিনী, কার নৌবাহিনী? এটা কি শেখ হাসিনার সেই মানে নৌবাহিনী না বিপ্লবী ছাত্র জনতার পক্ষে থাকা আসলে সেই নৌবাহিনী? এটা আমাদের প্রশ্ন থাকে। দেখুন, আমরা চরম রকমের হতাশ। এই যে কিছুদিন আগেই সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সংঘর্ষ হয়ে গেল। এখানে এই সংঘর্ষে থেকেই কিন্তু লাশ পড়তে পারত, জীবন চলে যেতে পারত। আমরা সেটা হয় নাই, এটা আমরা বেঁচে গেছি। কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি যদি হতো, এর দায় কে নিত? এর দায় কে নিত? যারা আহত হয়েছে এর দায় কার? অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা বসে বসে পরিকল্পনা করতেছে এই দেশকে অস্থিতিশীল করার। তারা মিছিল করতেছে, লিফলেট বিতরণ করতেছে, গুপ্ত হত্যার পরিকল্পনা আঁকতেছে, আমাদেরকে হত্যা করার মারার জন্য পরিকল্পনা আঁকতেছে, যা এই সরকার জানে। মানে এই সরকারের যে গোয়েন্দা সংস্থার কাজ কি? তারা যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনার আগাম তারা তথ্য দিবে। তারা পূর্ববর্তী মেজারমেন্ট নিয়ে সরকারকে বলে, সরকার মেজারমেন্ট দিবে। আমরা দেখি একটা করে দুর্ঘটনা ঘটে, একটা করে সংঘাত হয়, সহিংসতা হয়, সংঘর্ষ হয়, একটা করে গন্ডগোল হয়। গন্ডগোল হওয়ার পরেও সরকার মনে হয় জানি না। গোয়েন্দা সংস্থাদের কাছে এসপি, এনএসআই, ডিজিএফআই আরো কত রকমের গোয়েন্দা সংস্থা আছে। এরা কাদের হয়ে কাজ করছে এই প্রশ্ন রাখছে এই সরকারের কাছে। বলছি, আপনারা এই 21 জন উপদেষ্টা মিলে এই দেশকে চালাইতে পারবেন না, সম্ভব নয় আপনাদের জন্য। তাই আমরা আজকে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি। 1 নম্বর দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গেছে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন, শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসররা যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে। আবারও বলছি, যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে, ছাত্র রয়েছে, তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। আমরা খুবই হতাশ হয়েছি। শুরুতেই বলে নিতে চাই, আপনারা যেই ছাত্রদেরকে এখানে কথা বলতে দেখছেন সেই ছাত্ররা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে। সেই ছাত্ররা শেখ হাসিনার মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে। সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে। সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে, সে যেই হোক, তাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না। সেই জায়গা থেকে বলছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার আন্দোলনে এইখানে সংবাদ সম্মেলন শুরু করে নেই, সেটা ভুল বুঝবেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা মাঠে আন্দোলনে নামি নাই, বরঞ্চ আমরা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন, উপদেষ্টারা সুযোগ পেয়েছেন, আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে বিনির্মাণ করার জন্য। দেশের মানুষ যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেইখানে 5 আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন, বৈষম্য বিরোধী আন্দোলন যত, তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার, বিপ্লবের অন্যতম প্রধান কারিগর। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, গণসংহতি সহ
যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্ব দানকারী। তাদের সবাইকে বাদ দিয়ে একা একা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো একটা গ্রুপ তাদের কথায় আপনি যদি পরিচালিত হন তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন বলতে হবে। যারা আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি, যারা আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝাচ্ছে এবং আপনার সহযোগিতা চাচ্ছে, আপনার ফেভার নেওয়ার চেষ্টা করছে, আপনাকে অনুরোধ করব তারা আপনাকে পুরোপুরি ভুল জিনিস বুঝাচ্ছে। এই আন্দোলনে 18 কোটি মানুষের আন্দোলন, এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলনকে পুঁজি করে এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, সরাসরি করতে চায়, রাজনৈতিক দল গঠন করতে চায়, তাহলে সেটি হবে অবশ্যই কিংস পার্টি। এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়, রাজনৈতিক প্রাসঙ্গিকতায় বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ কোনো কিংস পার্টিকে মেনে নেবে না, গ্রহণ করবে না। আবারও বলছি, কোনো কিংস পার্টিকে বাংলাদেশের ছাত্র জনতা, বিপ্লবীরা গ্রহণ করবে না। এই বিপ্লবে সকলের যেভাবে অংশগ্রহণ রয়েছে, সকলের অংশীদারিত্ব রয়েছে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সকলেরই সেরকম অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমি সবিনয়ে সশ্রদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, দেখেন, আপনার পরিবারে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, কোনো একটা ছেলেকে আপনি প্রতিদিন মাছের মাথা খাওয়াচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি বিদেশে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি আপনার জমি জমা সব লিখে দিচ্ছেন, কোনো একটা ছেলেকে আপনি খুব বেশি ভালোবাসছেন, আপনার পাশে বসাচ্ছেন, আপনার ঘুমের সময় তাকে এক আদর করতেছেন, বাকি ছেলে মেয়েদেরগুলোকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন, বরঞ্চ বলছেন যে বাকি যারা রয়েছে তারা, আপনি তাদেরকেই সুযোগ দিবেন, বাকিদেরকে সুযোগ দিবেন না। হ্যাঁ, বা তাদেরকে সুযোগ না দিলে বাকিদেরকে সুযোগ দেওয়া হলে পতিত সরকারের ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে, বা তাদেরকে সুযোগ দিলে তারা পতিত সরকারের ক্যারেক্টারগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে। এই ধরনের কথা আমরা কিন্তু মানে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই, কষ্ট পাই, ক্ষুব্ধ হয়ে যাই যখন এই ধরনের কথা সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বোচ্চ দায়িত্বশীলের জায়গা থেকে আমরা শুনি। তাই আমরা আরেকটি দাবি, সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই 24-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে। এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক। এইখানে সমন্বয়ক তালিকা তৈরি করে, সমন্বয়ক কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন, সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না।